So officially this is lecture 15 and আমরা এটার সাথে হচ্ছে আমি যে লেকচার নাম্বারটা দিয়ে রেখি এটাই হচ্ছে কি ইনফরমেশন আপনারা রাখবেন মানে এবং এটা ওয়াইজ কন্টিনিউটিটা মেইনটেইন করবেন। আপনাদের মিড এর সময় আপনাদের কিছু কোশ্চেন অ্যারাইজ হয়েছিল যে সাপোজ লেকচার 15 এর পরে রেকর্ডেড ভার্সন কেন লেকচার 17। তো যদি দেখেন যে রেকর্ডেড ভার্সন কোন একটা মিসিং আছে কোন একটা লেকচার মানে আপনার কন্টিনিউটি নাই তার মানে বুঝবেন যে ওই লেকচারের ক্লাসটা আইদার আমার রেকর্ডের কোনো ভার্সন নাই বা হয়তো এই ক্লাসে আমরা এক্সাম নিয়েছি বা ভাইভা সেশন ছিল ওই কারণে ওইটার কোনো রেকর্ডেড ভার্সন হয় এই কারণে। আদারওয়াইজ আমি প্রত্যেকটা রেকর্ডেড ভার্সন একদম সিরিয়ালি হচ্ছে গিয়ে প্লেলিস্টে আপলোড করি, ওখানে আপনার পাওয়ার কথা। এন্ড আরেকটা যেটা বিষয় যে এখন থেকে আরো যে টপিক গুলো পড়বো এগুলো যেহেতু ম্যাক্রো বেসিসে এটা হচ্ছে গিয়ে আপনার কিছুটা ইয়া টপিক। তো আমি এটা হচ্ছে প্রাইভেটলি আপলোড করে আমি আপনাদের নাম সিলেক্ট করে রেখেছি, একটা লিস্ট বানিয়ে রেখেছি। তো আপনাদের সাথে আমি এভাবে শেয়ার করে দিব এবং গুগল যদি আপনি আমরা ইউটিউব চ্যানেলে যে না দেখতে পারেন ওই যে ওই ঝামেলাটার কারণে যেহেতু আমি এটা পাবলিকলি আপলোড করব না সেক্ষেত্রে আমার গুগল ক্লাসরুমে যে লিঙ্ক আমি শেয়ার করবো ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। তো যদি আপনার কোনো কারণে ইউটিউবে নাও খুঁজে পান গুগল ক্লাসরুম থেকে গেলেই পাবেন। আমি এটার প্রবলেমটা সলভ করেছি যে ওই যে নন সাবস্ক্রাইবার যারা তারা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছিল না তাদের জন্য হচ্ছে এই বুদ্ধি লিঙ্ক শেয়ার করলে দেখতে পায়। তো গুগল ক্লাসরুমে আপনাদের লিঙ্ক সিস্টেমেটিক্যালি দেওয়া থাকবে ওখান থেকে নিলেও হচ্ছে গিয়ে আপনার হবে। So in today's class we're going to start the chapter 13 from our reference book. To wait করেন আমি হচ্ছে গিয়ে বইটা ওপেন করি। সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এখন কেমন আছেন? খুব ভালো আছি, অ্যাকচুয়ালি না জোর করে ভালো থাকা লাগছে বিকজ অ্যাভয়েড করার সুযোগ নেই, এটাই বলছি। একদমই ভালো না, চোখ নিচে কালি টালি পড়ে গেছে। এটা অবশ্য আমার নিজেরও কিছু বিষয় আছে যেটা আজকে কোনো একটা সেকশনে আমি আলোচনা করেছি। আমার দেখা যায় যে আমি খুব কম ঘুমাচ্ছি, কাজ প্রেশার তো ঠিকই নিচ্ছে, কম ঘুমোচ্ছি কিন্তু প্রেশার বেশি নিচ্ছে, সব মিলে আমার একটু খারাপই যাচ্ছে। এটা আমার নিজেরই ঠিক করতে হবে, এনি হাও আমাকে নিজের জন্য সময় বের করতে হবে। এভাবে যদি পাগলের মতো কাজ করতে থাকি কয়েকদিনের মধ্যে নিজেই পাগল হয়ে যেতে পারি। সরি। সো কয়েকদিনের মধ্যে নিজেরই মানে আবার যেটা হয় আমার রাতে ঘুম আসে না। সো রাতে এটা আমি নিজে মেক করেছি, এটা আমার বডি সাইকেলের কোন ছিল না। খুব সুন্দর রাতে দেখাতে তো কাজ করতাম ঘুম এসে যেত। রাতে এখন সারা রাত বসে কাজ করি, এই আর্টিকেল পড়ছি বা নিজে স্টাডি করছি বা আপনাদের কপি চেক করছি, আপনাদের জন্য ম্যাটেরিয়ালস মেক করছি। অনলাইনে তো ম্যাটেরিয়ালস আমার টোটালি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়, কারণ এটা অফলাইনে ম্যাটেরিয়ালস এর সাথে যাবে না, আমি আপনার বই দেখে পড়াতে পারবো না। তো এগুলো মেক করি, এগুলো করে টোরে ঘুমাতে যে হচ্ছে ফজরের নামাজ পড়ি। কিন্তু আমার তো ঠিকই 9:30 অ্যাটলিস্ট 9:30 ঘুম থেকে উঠতে হয় বিকজ আমার প্রতিদিন 10 থেকে ক্লাস থাকে। তাহলে বুঝুন এটা আমার জন্য কত বড় একটা প্রেশার হয়ে যাচ্ছে। এই খুব কম ঘুমিয়ে আমি কয়েক মাস কাটিয়ে দিয়েছি, এটাই ইম্প্যাক্ট করেছে আমার। তো এটা আমাকে আসলে দূর করতে হবে। ওকে, সো আজকের ক্লাসে আমরা যেটাতে আমরা বই এবং আমি চ্যাপ্টারের জন্য যেটা হয় যে আমি তো কিছুটা হলো স্টার্ট করেছিলাম। সো আপনারা জানেনই যে এই চ্যাপ্টারটার জন্য আমি হচ্ছে যে বইটাও ফলো করি প্লাস হচ্ছে আমার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আছে আমি ওটাও ফলো করি। কোয়ারিজ এর জন্য আমি কি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করেছি গুগল ক্লাসরুমে? এটা যে স্লাইডটা আমি রেখে কস্ট অফ প্রোডাকশনের স্লাইডটা কি শেয়ার করেছি? ম্যাম মনে হয় না এখনো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি দেখে শেয়ার করে দিব। তো আমরা এখানের জন্য চ্যাপ্টার 13টা ফলো করছি ফ্রম আওয়ার রেফারেন্স বুক গ্রেগরি ম্যানকিউ। সো এখানে যেটা হচ্ছে যে অলরেডি লাস্ট ক্লাসে যদিও আমরা পড়েছিলাম, তারপর আমি ধরে নিচ্ছি যে যেহেতু লাস্ট ক্লাসে আমাদের টেকনিক্যাল প্রবলেম ছিল, ডিফিকাল্টিস ছিল, তো হয়তো একটু কম বুঝেছি। সো আমি একটু গো থ্রু করে দেন আজকে টপিকে চলে যাব। সো ইন লাস্ট ক্লাস উই টক অ্যাবাউট So in last class, we talked about the costing, total costing behind the production process. So for that purposes, we get ideas about total revenue, total cost, and profit. So from our previous lesson, we know that total revenue means total earning from your production process, which means আমি একটা প্রোডাকশনে যাচ্ছি সেখানে আমার যে আর্ন হচ্ছে that's called total revenue. Profit and revenue are not the same thing. Revenue means your total earnings. So what your book said, your book says that the amount of firm receive from the sales of its output. আমি আমার
যে আউটপুটটা আমার যে প্রোডাকশন হচ্ছে সেটা থেকে যে আমি সেলিং টোটাল যে সেলটা পাচ্ছি দ্যাটস কল মাই টোটাল রেভিনিউ। আচ্ছা আর একটা প্রশ্ন করে নি, এই যে আমাকে যেহেতু ওই যে বললাম আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই ইমপ্লিকেশনটা বলে দিই, এই চ্যাপ্টারের ইমপ্লিকেশনটা আগেই বলে রাখি। এই চ্যাপ্টারটার ইমপ্লিকেশনটা আরো বেশি আপনি রিয়েলাইজ করতে পারবেন, আপনি আরো আপনার আরো টেক্সটাইলের স্টুডেন্ট। সরাসরি দেখা যায় যে আমরা যখন উৎপাদনে ইনক্লুডেড হই, মানে প্রোডাকশনে আমরা যখন যাই আমাদের কিন্তু খরচটা হিসেব করতে হয়, এবং তার সাথে হচ্ছে গিয়ে কত পার্সেন্ট আমি প্রোডাকশনে গেলে আমি হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট, মানে একটা পজিশন আছে যেখানে নো লস নো প্রফিট, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হয় যাতে আমি মার্কেটে সার্ভাইভ করতে ওটা বের করতে পারি। এবং আর একটা পজিশন আছে যেখানে যে আমাদের হচ্ছে প্রোডাকশনটা এমন একটা জায়গায় যায় যেখানে আমি প্রফিট মেক করতে পারি। এই যে প্রফিট কি আমাকে তো তাহলে আগে বুঝতে হবে যে প্রফিট কি, কিভাবে প্রফিট ক্যালকুলেশন করে, প্রোডাকশন কস্ট কি সেটা কিভাবে ক্যালকুলেশন করে, বা টোটাল রেভিনিউ মানে যে আর্নিং যেটাকে বলছি টোটাল রেভিনিউ কি এটা কিভাবে ক্যালকুলেশন করে, এগুলো জানতে হবে না? তো সেই জিনিসগুলোই কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো। এটার কিন্তু ইমপ্লিকেশন যদি আমি বলি সেটা কিন্তু প্রচুর আছে। আচ্ছা সবাই চ্যাট বক্সে নিজে নেবেন আইডি দিয়ে দিবেন। এন্ড ওই যে বলছে ওয়েটিং রুম অন করা আছে সো দ্যাট যারা আমার ক্লাসে অন টাইমে জয়েন করবেন তারা অ্যাটেন্ডেন্স পাবেন, বাকিদেরকে আমি আর ক্লাসে একসেপ্টই করবো, একটা সার্টেন টাইমের পর আমি একসেপ্ট করবো না, এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ যদি আপনি নেটওয়ার্কের কারণে ডিসকানেক্টেড হয়ে যান তাদেরকে একসেপ্ট করবো। তো এটা হচ্ছে কি এই যে ওভারঅল একটা প্রোডাকশনের সাথে যে আমার মানি রিলেটেড যে টার্মগুলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারে আমি জানবো। এবং সাপোজ আপনি ফিউচারে এন্টারপ্রেনার হতে চান বা অলরেডি প্রেজেন্টে আপনি একটা বিজনেস রান করছেন, সেই বিজনেসের জন্য যে কস্টিংটা কিভাবে ক্যালকুলেশন করবেন বা আদার্স যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলোর ক্যালকুলেশন কিভাবে যাবে, প্রত্যেকটা বিষয় এই চ্যাপ্টার থেকে আমরা একটা খুব ক্লিয়ার আইডিয়া পাবো। সো it has a very positive impact on this chapter or from this chapter we get to learn about very positive thing of our daily life. Yeah, Kamiluddin, you raise your hand. Yes sir. Sir, do you have any question? হ্যাঁ ম্যাম, Yeah. আমাদের ইকোনমির কয়টা ক্লাস হয়েছে ম্যাম? I'm sorry, I don't get your point. ম্যাম মানে আমি বলতে চাচ্ছিলাম যে মিডের পর থেকে ইকোনমি এই মানে এই আমাদের প্রপার কোর্সটা ক্লাস, আচ্ছা দিস ইজ আওয়ার লেকচার 15। আমরা আসলে একটা ক্লাস ভালো মতো পেয়েছিলাম, আর লেকচার 13 এর যে মেকআপ ক্লাসটা ছিল ওটা আমরা নিতে পারি, আমি নিতে পারি ওটাই বলেছি। সো দিস ইজ লেকচার 15, মানে ম্যাম আপনি তো 13 অসুস্থ 14 ছিলেন। হয়ে গেছেন। হ্যাঁ ওইটাই বলছি 13 14 হয়েছে, 15টা আজকে। 14টা তো আমি নিয়েছিলাম কিন্তু 14টা যেটা হয়েছিল যে 14টা প্রপারলি নিতে পারিনি, নেটওয়ার্ক আনস্টেবল ছিল, সেখানে ক্লাসটা এন্ড করে দিয়েছিলাম। আর 13 এর একটা মেকআপ ক্লাস আমি নিতে চেয়েছিলাম সেটা আমি নিইনি, এটাই বললাম। সো দিস ইজ 3 নাম্বার ক্লাস, মেইন কথা 3 নাম্বার ক্লাসে যাচ্ছে, বুঝছেন? থার্ড ক্লাস যাচ্ছে এটা আমাদের। আর এটা Yes, কভার ma'am. করার জন্য আমি থার্সডেতে আপনাদের টাইমিং দিব। আমি হয়তো এই উইকে আপনাদের দুইটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, ব্যাক টু ব্যাক দুটো এক্সট্রা ক্লাস নিব, এবং খুব মানে একদমই ইয়া টাইমে নিব, কনভেনিয়েন্ট টাইমে, সন্ধ্যার দিকে নিব। এটা ভেবেছি যে সময় আসলে কারোর কোনো কাজ থাকে না, আমরা ফ্রি থাকি ওই সময় নিব। তো আচ্ছা চলে যাই। তো টোটাল রেভিনিউতে যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি, তাহলে আমি যে টোটাল আর্নিংসটা পাচ্ছি দ্যাটস কল মাই টোটাল রেভিনিউ। So how to calculate the total revenue? There is a very easy formula behind it. Please mute yourself, যারা আনমিউট হয়ে আছেন। তো টোটাল রেভিনিউ ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করেছিলাম যে আমরা দেখেছিলাম যে প্রাইসকে যদি আমরা এগুলা নিয়ে আলোচনা করেছি জন্য আমি খুব ফাস্ট যাচ্ছি। প্রাইসকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, প্রাইসকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি we can calculate the total revenue. I took initial. সাপোজ কামিল উদ্দিন উনি যেহেতু কোশ্চেন করছেন ওনাকে দিয়ে বলি, ওনার একটা ধরেন ওনার একটা বিজনেস আছে, সো সেই বিজনেসে উনি পার মান্থ ধরেন প্রোডাক্ট সেল করে 100 এবং এটা প্রাইস হচ্ছে গিয়ে সাপোজ 50 টাকা পার প্রোডাক্টের প্রাইস। তো দ্যাট ওনার টোটাল রেভিনিউ মানে টোটাল সেলটা কত হবে, 100 টাইমস 50 ইজ ইকুয়াল টু 5000 টাকা। তো আমরা জাস্ট মার্কেট প্রাইসটাকে যদি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কিন্তু টোটাল রেভিনিউটা ক্যালকুলেশনে আসতে পারি। এবার হচ্ছে টোটাল কস্ট কি ছিল? টোটাল কস্ট ছিল একদম সিম্পল, নামই বলছে ইকোনমিক্স যেহেতু তার নামেই সবকিছু বলা যায় যে আসলে সে কি করাচ্ছে। তো টোটাল কস্ট মানে কি, পুরো খরচ। পুরো খরচ মানে কিসের পুরো খরচ? আমি যে প্রোডাকশনটা করছি সেটা যে পুরো খরচটা আছে তাকে বলা হয় টোটাল কস্ট। So actually the again the overall costing behind the production process, হ্যাঁ আমার একটা প্রোডাকশনে যে ওভারঅল কস্টিংটা থাকবে দ্যাটস কল মাই টোটাল কস্ট।
এবার আসি যে এই টোটাল কস্টটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেশন করেছিলাম। সো টু ক্যালকুলেট দ্য টোটাল কস্ট, রাইট, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এটার জন্য হচ্ছে আমি একটু আমার স্লাইডে যাচ্ছি, যে স্লাইডটা আমরা ক্লাসে দেখেছি। So to calculate the total cost, there is a very easy formula behind it, which is total cost is the sum of fixed cost and the variable cost. So where fixed cost means the cost which is fixed, and the variable cost the cost which varies over the time. So পুরোটাই explain করবো। তো টোটাল কস্টটা কি বলছে দেখেন, আপনার স্লাইডের ডেফিনেশন এভাবে বলছে যে the overall costing and it's the sum of fixed cost and variable cost. তো প্রথমে আসি যে এটা হচ্ছে টোটাল, অবশ্যই খাতা কলম নেবেন। আমি কিন্তু লেকচার প্রিপেয়ার করাটা পছন্দ করি এবং জানেন মাঝে মধ্যে কিন্তু লেকচারে ছবি দিতে বলি। সো জাস্ট আজকে টাইটেল দেন টোটাল কস্ট লিখে নিচে লিখে রাখেন হচ্ছে টোটাল কস্টিং বিহাইন্ড দ্য প্রোডাকশন প্রসেস, এভাবে লিখে ফর্মুলাটা লিখেন যে টিসি ইজ ইকুয়াল টু এফসি প্লাস ভিসি। সো ফার্স্ট থিং, হোয়াট ইজ ভিসি? এখন সরি, মাই মিস্টেক, হোয়াট ইজ এফসি? প্রথমে একটা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এফসিটা কি, এটা একটু বুঝাই বলেন। এখন এফসি শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন ওই যে কোনো হয়তো ফুটবল টিম, এরকম কিছু, বাট আসলে এফসি সেই জিনিসটা না। আমি বলেছিলাম যে ইকোনমিক্স এর টার্ম গুলো পড়ে এটার মজাই হচ্ছে এটা যে ওরা ওদের নামই বলে দেয় যে ও কি। এফসি আসছে হচ্ছে দুটা ইনিশিয়াল থেকে, হুইচ ইজ ফিক্সড, another one is cost. So the cost which is fixed, that's called fixed cost. এখন আপনি বলেন ম্যাডাম এরকম খরচ কি ফিক্সড হতে পারে? তো ধরেন কামিলের বিজনেস নিয়ে যেহেতু কথা বলেছেন ওটা নিয়ে বলি। সাপোজ কামিল কি প্রোডাকশন করে, 50 টাকা দাম যেহেতু, আচ্ছা ধরেন উনার একটা ব্রেড কোম্পানি আছে, বেকারি আছে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে ওনার যে বেকারি যে কোম্পানিটা আছে, মানে যে ফ্যাক্টরিটা আছে, সেখানে হচ্ছে গিয়ে উনি প্রতিদিন ব্রেড দেন বিস্কিট এগুলো প্রিপেয়ার করছে। তো এখন ধরেন এই লকডাউনের কারণে ওনার লেবাররা সবাই গ্রামে চলে গেছে, তো উনি প্রোডাকশন করতে পারছে। তো এই কারণে কি মানে উনি যে ফ্যাক্টরিটা যেখানে দিয়েছে ওই ফ্যাক্টরিতে একটা বিল্ডিং এ নেওয়া, মানে একটা রেন্ট আছে সেই বিল্ডিংটা, রেন্ট ছাড়া তো উনি ফ্যাক্টরি বিল্ড আপ করতে পারেনি। ওই রেন্টটা দেওয়া কি বন্ধ হয়ে যাবে নাকি মানে বিল্ডিংটা যে জি না ওনারে উনি বলবে যে না কামিল তুমি হচ্ছে গিয়ে যেহেতু তোমার সেল হচ্ছে না তুমি আপাতত কোনো রেন্ট দিও না, এরকম কি হইতে পারে? আই না ম্যাম, তাকে ঋণ দেওয়া লাগবে। অবশ্যই রেন্ট দিতে হবে, ইয়েস। বা ধরেন কামিলের যে গ্যাস বিল, যেহেতু বেকারিতে অবশ্যই গ্যাস কানেকশন থাকবে, গ্যাস বিল বা ধরেন তারপরে হচ্ছে যে সার্ভিস চার্জ যেটা আছে, ধরেন সিকিউরিটি বিল, সার্ভিস চার্জ, এইসব বিল, এগুলো কি কোনোটা মানে প্রোডাকশন হোক বা না হোক এগুলো কি কোনো চেঞ্জ হবে? গ্যাস বিল তো ফিক্সড, সিকিউরিটি বিল তো ফিক্সড, এগুলো কি কোনোটা চেঞ্জ হবে বলেন তো? হওয়ার পসিবিলিটি আছে? না দেখেন ম্যাম। নাই, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে দেখেন কিছু খরচ কি আমরা দেখতে পাচ্ছি না এই কামিলের এই যে বেকারি বিজনেসটা কথা বলছে সেখানে আমরা কিন্তু কিছু খরচ দেখতে পাচ্ছি, দ্যাট ডাজন্ট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি, অর্থাৎ আমার প্রোডাকশন কতটুকু হচ্ছে কিনা সেটার সাথে কিন্তু এই খরচটার কোনোভাবে পরিবর্তন হচ্ছে। ওই ধরেন ওনার ওই বিল্ডিংটার রেন্ট মান্থলি 10,000 টাকা, ওনার ফ্যাক্টরিটা যে বিল্ডিং এ দেওয়া, উনি সেল হোক বা না হোক ওনাকে কি 10,000 টাকা পে করতে হচ্ছে না? হিসেব জি করে ম্যাম। দেখেন তো, উনি যতই সেল হোক বা না হোক ওনার কিন্তু ওই 10,000 টাকা পে করতে হচ্ছে। মানে এখানে কিন্তু প্রোডাকশনটা কোনোভাবে এমন না যে ওনার সেল হচ্ছে না এই কারণে ওনাকে 10,000 টাকা পে করতে হচ্ছে না, এরকম করে বিষয় এসে দাঁড়িয়েছে। সো এবার আসি ওই যে আমরা লেবার কস্টিং এর কথা হচ্ছে, আমি কিন্তু একবারও বলি নাই যে লেবারদের যে ওয়েজটা দিতে হচ্ছে না, লেবাররা লকডাউনের জন্য গ্রামে চলে গেছে এই জন্য ওনাদের স্যালারি দিতে হবে। দেখেন ওই লেবাররা যদি কাজ করে অথবা আমার প্রোডাকশন হয় তাহলে উনি লেবারদের স্যালারি দিবে, প্রোডাকশন না হলে লেবারদের স্যালারি দিবে না, সিম্পল। বা ধরেন র মেটেরিয়ালস কস্ট, যেমন বেকারির জন্য ওনার লাগবে কি লাগবে, সুগার লাগবে, ধরেন ইস্ট লাগবে, মিল্ক লাগবে, হিট লাগবে, এগুলো কি অনেকটা এরকম না যে ওনার যখন হচ্ছে প্রোডাকশন আসছে তখন হচ্ছে উনি প্রচুর সুগার কিনছে বা হুইট এগুলো কিনছে, যখন প্রোডাকশনে এগুলো কিন্তু উনি কোনোটাই কিনছে না, ওনার এগুলো দরকারও হচ্ছে না। তো তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা কি অনেকটা এরকম দাঁড়াচ্ছে না যে আপনার হচ্ছে গিয়ে কিছু খরচ ওনার প্রোডাকশনে, আমি যে ওনার প্রোডাকশন প্রসেসটা দেখতে পাচ্ছি। আচ্ছা একটু ওয়েট করে, এই যে আমি আজকে এক্সটার্নালিটির উদাহরণ পাচ্ছি।
যেটার জন্য আমার ক্লাসে ইন্টারাপ্ট হচ্ছে। আমি এটা দেখি সলভ করা যায় কিনা। তো যেটাতে ছিলাম যে আমি যে প্রোডাকশন প্রসেসটা নিয়ে কথা বলছিলাম, ওখানে আমরা দেখছিলাম যে কিছু খরচ আছে যেটা হচ্ছে কিনা which vary over the quantity, like the labor, like the salaries of labor. So when your production is high, you need more labor, you have to pay more to them. But when you doesn't have any, when you don't have any kind of production, so you don't need any labor, so you don't need to pay them. কারণ কামিলের যখন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, ওনার কোনো এমপ্লয়ি নেই, সো ওনাদেরকে স্যালারিও দিতে হচ্ছে না। যখন ওরা প্রোডাকশন থাকবে তখন ওরা এমপ্লয়ি থাকবে, উনি তাদেরকে স্যালারি দেবে। বিষয়টা অনেকটা এরকম না যে আমার তাকে স্যালারি মানে দিতেই হবে, এই খরচটা ভ্যারি করছে। বা র ম্যাটেরিয়ালস কস্টিং, যে বলছিলাম যে চিনি বা মিল্ক বা হুইট, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ওরা দেখা যাচ্ছে যে যখন উনি বেশি বেকারি প্রোডাকশনে যাচ্ছে, উনি বেশি বেশি করে গম কিনছে, সেখান থেকে ফ্লাওয়ার মেক করছে। কিন্তু যখন হচ্ছে গিয়ে দরকার হচ্ছে না, তখন তার ওগুলো মেক করা দরকার হচ্ছে না। তো মেইন কথা হচ্ছে গিয়ে যে যখনই খরচটা তখনই ওনার কাছে আসছে, এই যে র মেটেরিয়ালস এর কস্টিংটা তখনই আসছে যখন হচ্ছে গিয়ে ওনার প্রোডাকশন আছে। প্রোডাকশন নাই তো কস্টিং নাই। সো দ্যাটস ওয়াই there are some costing behind the production process which are fixed over the quantity. So আপনারা TC is equal to লিখেছেন FC plus VC, দেন নিচে লেখেন হচ্ছে FC, FC লিখে লেখেন হচ্ছে এটা নাম লেখেন ফিক্সড কস্ট, তারপরে এটা ডেফিনেশন হিসেবে লিখে রাখেন the cost which does not vary over the quantity. ফিক্সড কস্ট লেখেন, লিখে তারপরে লেখেন the cost which does not vary over the quantity. তো এটা হিসেবে নিজের মতো করে একটা এক্সাম্পল লিখে রাখেন। যেমন আমি বলছিলাম যে একটা প্রোডাকশনে যে রেন্টটা দিতে হয়, হাউস রেন্ট, সেটা একটা ফিক্সড কস্ট হতে পারে। আবার হচ্ছে গিয়ে ধরেন ইউটিলিটি বিল, কিছু ইউটিলিটি বিল আছে যেটা ফিক্স থাকে, যেটা আমরা কখনোই চেঞ্জ করতে পারি না, সেটা একটা ফিক্সড কস্ট হতে ম্যাম পারে। ফিক্সড কস্ট আরেকবার একটু বলুন। আমি সেটাই বলছিলাম। সো ওটা ফিক্সড কস্ট হতে পারে, মানে যে খরচটা আমার কোনোভাবেই কোয়ান্টিটির সাথে পরিবর্তন হবে না। আমার কোয়ান্টিটি যখন 0 থাকবে তখনই এই খরচটা থাকবে, আমার কোয়ান্টিটি যখন 100 হবে বা 1000 হবে বা আনলিমিটেড হবে তখন এই কস্টিংটা থাকবে। যেমন আমি একটা যদি রেস্টুরেন্টের ওনার হই, সাপোজ ধরেন একটা রেস্টুরেন্টের ওনার, সো ইন দ্যাট কেসেস আমার রেস্টুরেন্টে যে রেন্ট, দ্যাটস মাই ফিক্সড কস্ট। আমার সেল থাকুক বা না থাকুক আমাকে রেস্টুরেন্টের রেন্ট দিতে হচ্ছে। বা রেস্টুরেন্টে যে গ্যাস বিল, দ্যাটস মাই ফিক্সড কস্ট। সিকিউরিটি বিল, দ্যাটস মাই ফিক্সড কস্ট। বা রেস্টুরেন্টে আমি প্রথমে যে ইনভেস্টমেন্টটা করে ফেলেছি, দ্যাটস মাই ফিক্সড কস্ট। আমার প্রোডাকশন হোক বা না হোক, ওই ইনভেস্টমেন্ট আমার করা শেষ। তো যে খরচটা আমার কোয়ান্টিটির সাথে পরিবর্তন হবে না, আমি খরচ করে ফেলেছি এবং এটা একদমই কোয়ান্টিটির সাথে আপনার কনস্ট্যান্ট থাকে, সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। এবং ফিক্সড কস্ট 0 ইউনিটের জন্য যা হয় 1000 ইউনিটের জন্য তাই হবে। সো সাপোজ ওই যে কামিলের বিজনেসে আমি বলেছিলাম যে ওনার বিজনেস যে বিল্ডিং এ উনি বিল্ডিংটা একটা রেন্ট নিয়েছে, সেই বিল্ডিং এর ভাড়া হচ্ছে 10,000 টাকা। তো উনি যদি হচ্ছে গিয়ে মাসে 1000 কেজিও বিস্কিট তৈরি করে, তাও ওনাকে 10,000 টাকা ভাড়া দিতে হবে। আবার হচ্ছে গিয়ে উনি যদি একটা বিস্কিটও না তৈরি করে, অর্থাৎ তার ফ্যাক্টরি বন্ধ থাকে, তারপর কিন্তু তাকে 10,000 টাকা রেন্ট পে করতে হবে। সো দ্যাটস ইজ ফিক্সড কস্ট। এবার আসি হোয়াট ইজ ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্টটাকে তাহলে ফিক্সড কস্ট লিখবো এফসি, মানে ফিক্সড কস্ট ইজ মানে একটা ব্র্যাকেটে লিখলেন হচ্ছে কি এফসি, দিয়ে ডেফিনিশনটা এভাবে দেন দ্য কস্ট হুইচ ডাজ নট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। দ্য কস্ট হুইচ ডাজ নট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। সো ওটা হচ্ছে আমার ফিক্সড কস্ট, দ্য কস্ট হুইচ ডাজ নট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। সো ওটা আমার ফিক্সড কস্ট ছিল, ওটা এভাবে আপনি লিখে দিবেন। The cost which does not vary over the quantity. Then example হিসাবে আপনার নিজের মতো করে আপনি যেটা বুঝেছেন সেখান থেকে একটা এক্সাম্পল লিখে নেন। ওকে, দেন নেক্সট আমাদের যেটা আসছে ভ্যারিয়েবল কস্ট। তো ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে কিছু খরচ আছে যেটা কিনা ভ্যারি করে কোয়ান্টিটির সাথে, এই কস্টটা আমার চেঞ্জ হচ্ছে, মানে আমার কোয়ান্টিটি বাড়লে এই খরচটা বাড়ছে, কোয়ান্টিটি কমলে এই খরচটা কমছে, এরকম একটা বিষয় কিন্তু সেখানে কাজ করে আসছে। সো সেখানে এই বিষয়টা কাজ করে আসছে।
এই যে যেমন বলেছিলাম যে আমার র ম্যাটেরিয়ালস কস্টিং, আমি যখন প্রোডাকশন বেশি করবো আমার বেশি বেশি র ম্যাটেরিয়ালস রাখবো, আমি যখন কম প্রোডাকশন করবো আমার কোনো র ম্যাটেরিয়ালস রাখবে না। আবার হচ্ছে গিয়ে ধরেন আবার লেবার কস্টিং, আমার যখন অনেক বেশি লেবার থাকবে আমার বেশি আমার অনেক বেশি প্রোডাকশন থাকবে আমার তখন অনেক বেশি লেবার লাগবে, আমার যখন প্রোডাকশনে আমার কোনো লেবার লাগছে না তাদের ওয়েজটা। এই জিনিসগুলোকে আমরা সাধারণত ফিক্সড কস্ট হিসেবে ধরে নিয়েছি, মানে এই সরি এই কস্টটা এই ধরনের খরচগুলো যেটা হচ্ছে কিনা আমার ওভার দ্য কোয়ান্টিটি মানে কোয়ান্টিটির সাথে ভ্যারি করছে এইভাবে আমরা ধরে নিয়েছি যে এগুলোকে ভেরিয়েবল কস্ট বলছে। দ্যাট মিনস উইথ ডু ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি, আমার কোয়ান্টিটির সাথে এটা অবশ্যই ভ্যারি করবে, কোয়ান্টিটির সাথে এটার আমি একটা পরিবর্তন দেখতে পাবো। সো এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট। তো আমার কথা হচ্ছে গিয়ে তাহলে এটার এক্সাম্পল হিসেবে আমি কি দেখতে পারি, ওই যে মনে হচ্ছে বিজনেসের কথা বলছিলাম, সেই বিজনেসে আমরা যখন আমরা যে কামিলা যে বিজনেসটা বলছেন ওই যে বিজনেসে বলছেন যে ওনার যে র ম্যাটেরিয়ালস গুলো যেগুলো যে আমি বেশি আমার প্রোডাকশন আছে তার মানে আমার বেশি হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়ালস লাগছে, প্রোডাকশন নাই তো আমার ওইভাবে কিন্তু র ম্যাটেরিয়ালস এর দরকার নাই। এখন কথা হলো যে এই খরচটাকে তাহলে আমরা এটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই এটা দেখতে কেমন হবে এবং হচ্ছে কি এটা ক্যালকুলেশনটা কোন কোন টার্ম থেকে আমরা ভেরিয়েবল কস্ট ক্যালকুলেশন করতে পারবো। তার আগে একটু ডেফিনেশনটা তাহলে লিখে নিই। এফসি যেখানে লিখেছেন তার নিচে একইভাবে ভিসি লেখেন, this VC is not vice chancellor, this VC means variable cost। ঠিক আছে, আবার ভাইস চ্যান্সেলর কেউ লিখে দিলাম না, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্টের তাহলে ভেরিয়েবল কস্ট লিখে ইন এ ব্র্যাকেট লেখেন ভিসি, লিখে লেখেন দ্য কস্ট হুইচ ডু ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি, অর্থাৎ যে খরচটা কোয়ান্টিটির সাথে ভ্যারি করে, দ্য কস্ট হুইচ ডু ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। ওকে, সো যে খরচটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটির সাথে পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি আপনার ভেরিয়েবল কস্ট। এখন যেটাতে আমরা দেখলাম যে আমরা যেখানে দেখলাম যে এরকম কিছু খরচ ছিল, যে খরচটা হচ্ছে গিয়ে আমি কোয়ান্টিটি বাড়লে খরচটা বাড়ছে, কোয়ান্টিটি কমলে খরচটা কমছে। তো এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম এখানে একটা আপনি ফর্মুলা লিখেছেন যেটা হচ্ছে কে আর প্লাস ডাব্লিউএল, এই দুটা কি এটা একটু বুঝি। তো কে মানে হচ্ছে কি আমার ক্যাপিটাল বোঝায়, ক্যাপিটালের যে ইনভেস্টমেন্টটা হয় সেটা আমরা একবারই করি, এটা তো ফিক্সড, অর্থাৎ আমার প্রোডাকশন থাকুক বা না থাকুক এই খরচটা আমার হয়ে যায়। সো এটা হচ্ছে গিয়ে একটা, আর হচ্ছে রেন্ট, ওই যে যেটার কথা বলছেন যে রেন্ট, সেটাও হচ্ছে আপনার একটা খরচ, সেটা হচ্ছে কি আমরা একবারে রেন্টটাও কিন্তু আমাদের সবসময় ফিক্সড আমাকে পে করতে হয়। আচ্ছা ডাব্লিউ হচ্ছে গিয়ে ওয়েজ রেট and L হচ্ছে গিয়ে লেবার। সো ওয়েজ রেট লেবার এগুলা কিন্তু ভ্যারি করে ভেরিয়েবল কস্ট। সো এখানে দেখাচ্ছে যে কোন কোন কম্পোনেন্ট গুলোকে আমি অ্যাডজাস্ট করে সাধারণত ভেরিয়েবল কস্ট পাই, কোন কোন কম্পোনেন্ট গুলোকে অ্যাডজাস্ট করে ফিক্সড কস্ট পাই। এটা ইম্পর্টেন্ট না, জাস্ট টোটাল কস্ট ইকুয়াল টু এফসি প্লাস ভিসি একটু মনে রাখলেই হবে। ওকে, এইবার আসি এটাকে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই এটা দেখতে আসলে কেমন। সো এক্ষেত্রে দেখেন, জি জি স্যার, ম্যাম ভেরিয়েবল কস্টের এক্সাম্পলটা একটু বললে ভালো হয়। যে ভেরিয়েবল কথাটার বাংলা কি হতে পারে? পরিবর্তনশীল। যেটা জি ম্যাম পরিবর্তনশীল। পরিবর্তনশীল, তাহলে যে খরচটা পরিবর্তনশীল সেটাই ভেরিয়েবল কস্ট। সো আপনার প্রোডাকশনে যদি যে খরচটা হচ্ছে গিয়ে কিছু খরচ আছে যেটা আপনার প্রোডাকশনের সাথে পরিবর্তন হয় সেটা আপনার ভেরিয়েবল কস্ট হবে। যেমন আপনার কাঁচামাল কিনতে যে খরচ, র ম্যাটেরিয়ালস কস্টিং যেটাকে আমি বলছি, আপনি বেশি প্রোডাকশনে গেলে আপনার বেশি র ম্যাটেরিয়ালস লাগবে, কম প্রোডাকশনে গেলে কম র ম্যাটেরিয়ালস, প্রোডাকশন নেই তো কোনো র ম্যাটেরিয়ালসই লাগছে না, এরকম হয় না বিষয়টা? তাহলে এই যে র ম্যাটেরিয়ালস এর কস্টিং এটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল। ওকে, থ্যাংক ইউ। সো এখানে আমরা একটা ফিগার দিয়ে হচ্ছে টোটাল কস্ট, ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট কে ডিনোট করেছি। আচ্ছা এখানে টিভিসি লেখা বা টিএফসি লেখা, টিভিসি মানে টোটাল ভেরিয়েবল কস্ট, একই জিনিস, টিভিসি আর ভিসি একই জিনিস। একইভাবে টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, একই কথা, এফসি এন্ড টিভিসি মানে সেম থিং। তো এখানে একটু দেখেন তো দা ফিক্সড কস্ট লাইন, এই ছবিটা জাস্ট একটা র ছবি এঁকে রাখেন, এই কম্পোনেন্ট গুলো, এই যে ডট ডট লাইন, ডটেড লাইনটা আঁকতে হবে না, জাস্ট ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্টের ছবিটা এঁকে রাখেন, জাস্ট স্ট্রেট লাইন দিবেন, সরি এটা হরাইজন্টাল লাইন দিবেন আর দুটো হচ্ছে আপওয়ার্ড স্লোপিং লাইন ড্র করবেন। বাট টোটাল কস্টটা অরিজিন থেকে স্টার্ট হবে না, টোটাল কস্টটা স্টার্ট হবে যে ফিক্সড কস্ট যেখান থেকে স্টার্ট হয়েছে, which is পয়েন্ট এ, এখান থেকে স্টার্ট করে আসবে।
এবং টোটাল কস্টটা দেখতে অনেকটা ভেরিয়েবল কস্টের মতো হবে ফিগারটা, এইভাবে আপনি। তো নাও আমরা দেখতে পাচ্ছি কি যে টিএফসি তে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিগারটাতে আমি দেখলাম যে এটা একটা হরাইজন্টাল লাইন, তাই না? যে ভূমি বরাবর একটা সমান্তরাল লাইন যেটাকে আমরা বলি হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছি। ওয়াই? দেখেন তো যখন কোয়ান্টিটি 0 তখনও একটা কিন্তু অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট। সাপোজ আমি এই অ্যামাউন্টটাকে ধরে নিচ্ছি, ওই যে কামিলের জন্য যেটা ছিল বলেছেন 10,000 টাকা, আমি এখানে ধরে নিচ্ছি কস্টিংটা হচ্ছে 10,000 টাকা। তো দেখেন কামিলের যখন কম্পোনেন্ট 0 অর্থাৎ পুরো প্রোডাকশনে যাচ্ছে না, তখনও কিন্তু তাকে 10,000 টাকা পে করতে হচ্ছে। সো হুইচ মিনস যখন প্রোডাকশন 0 তখনও কিন্তু তার যে খরচ 0 তা না, খরচ কিন্তু 10,000 টাকা ছিল। এবার এসে উনি Q1 পরিমাণ প্রোডাকশন করলো। Q1 পরিমাণ প্রোডাকশনে কিন্তু দেখেন কি ওনার হাউস রেন্ট কি সেম আছে না, 10,000 টাকাই আছে না? আবার Q1 থেকে আরো একটু বেশি প্রোডাকশনে গেল, Q2 তে গেল, দেখেন সেখানেও কিন্তু ওনার ফিক্সড কস্ট সেম, বিকজ ওনার তো কস্ট চেঞ্জ হচ্ছে না, ওই রেন্ট তাকে ফিক্স দিতেই হচ্ছে বা ওই ইউটিলিটি বিল তাকে ফিক্স দিতেই হচ্ছে। সো এই কারণে দেখা যায় ফিক্সড কস্ট which does not vary over the quantity। এই কারণে উনি যেটা হয় যে এটা হচ্ছে গিয়ে আপনার এই কম্পোনেন্ট যখন হচ্ছে গিয়ে বাড়ে কমে এটার সাথে এটা কোনোভাবে এটা পরিবর্তন হয় না, এখানে এটা একটা হরাইজন্টাল লাইন হয়, হ্যাঁ, সমান্তরাল লাইন, যেখানে প্রাইস কোয়ান্টিটি যাই হোক না কেন আমার কস্টিংটা মানে খরচটা সেম থাকে। নাও লুক এট দ্য ভেরিয়েবল কস্ট, ইটস দ্য আপওয়ার্ড স্লোপিং কার্ভ। আমরা জানি যে অরিজিন থেকে যদি শুরু হয় এবং উপরের দিকে যায় এটাকে আমরা আপওয়ার্ড স্লোপিং বলতাম, এবং আপওয়ার্ড স্লোপিং এর আরেকটা বিষয় আছে, এটাকে আমরা পজিটিভ স্লোপ বলে থাকি, পজিটিভলি স্লোপ হয় এটাও আমরা বলি। সো হোয়াট ইজ আপওয়ার্ড স্লোপিং আর পজিটিভ স্লোপ কার্ভ সেটাও একটু বুঝি। মানে এটা সবসময় আমি যেই ভেরিয়েবলে নিই না কেন তাদের সাথে সম্পর্কটা আমি হচ্ছে গিয়ে পাবো, তাদের সাথে সম্পর্কটা আমরা পজিটিভ পাবো, পজিটিভ একটা রিলেশনশিপ আমরা পাবো, তো সেটাকে আমরা বলছি আপওয়ার্ড স্লোপিং কার্ভ। তো আমরা দেখছি ভেরিয়েবল কস্ট ইজ আপওয়ার্ড স্লোপিং কার্ভ। কিসের জন্য? দেখেন তো যখন আমি জানি যে আমার প্রোডাকশনই নাই, আমার প্রোডাকশন একদম 0, প্রোডাকশন 0 হওয়া মানে কি আমার কোনো আমার হচ্ছে গিয়ে আমার কোনো হচ্ছে গিয়ে খরচ নেই, মানে ওই যে আমি বলছিলাম যে আমার প্রোডাকশন 0 তার মানে আমার কোনো র মেটেরিয়ালস কস্টিং নেই, সো এর ভেরিয়েবল কস্ট 0। আবার দেখেন যখন আমি একটু হাই প্রোডাকশনে যাচ্ছি, ধরেন Q1 একটু প্রোডাকশন বাড়িয়েছি, তো সেখানে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু আবার র মেটেরিয়ালস কস্টিং বেড়েছে। তো এখানে আমরা দেখলাম যে এটা কিন্তু বেড়ে হয়ে গেল হচ্ছে গিয়ে আপনার এই যে একটু বাড়লো। আবার ধরেন আমি Q2 তে যখন যাচ্ছি, Q2 প্রোডাকশনে যাই কিন্তু আমি দেখতে যে ভেরিয়েবল কস্ট আরো একটু বেড়েছে। Q3 তে যখন যাচ্ছি আমি সেখানে দেখছি ভেরিয়েবল কস্ট আরো একটু বাড়ছে। এইভাবে কিন্তু অর্থাৎ যখনই হচ্ছে গিয়ে আমার র ম্যাটেরিয়াল আমার মানে কিছু খরচ দেখতে পাচ্ছি যেটা কিনা ভ্যারি করছে আপনার কম্পোনেন্টের সাথে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার আমরা দেখছি যে এটা আপওয়ার্ড স্লোপিং, মানে আমার প্রোডাকশন বাড়লে এই ধরনের খরচ বাড়লে, প্রোডাকশন কমলে এই ধরনের খরচ কমে যায়, এই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটছে। সো এটাকে আমরা বলছি যে ভেরিয়েবল কস্ট which do vary over the quantity, এইভাবে হবে যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেরিয়েবল কস্ট। এবার আসি টোটাল কস্ট। এখন দেখেন টোটাল কস্ট কার্ভটা কি আমার তাহলে একইভাবে অরিজিন থেকে আসার কথা, কিন্তু এখানে ঝামেলা হয়ে গেল, টোটাল কস্টটা অরিজিন থেকে স্টার্ট না হয়ে দেখেন যেখান থেকে ফিক্সড কস্ট স্টার্ট হয়েছে সেখান থেকে টোটাল কস্ট স্টার্ট হয়েছে, এবং পরবর্তীতে এটা দেখতে অনেকটা ভেরিয়েবল কস্টের মতো। দেখেন যখন আমার প্রোডাকশন 0, আমি তো জানি টোটাল কস্ট মিন্স ইটস দ্য সাম অফ FC and BC। সো when my production is 0, there আমার প্রোডাকশন 0 হলেও কি আমার খরচ কি 0? আমার কিন্তু সেখানে কিছু ওই যে নির্দিষ্ট মানে ফিক্সড কিছু খরচ আছে যেটা আমাকে করতেই হচ্ছে, তো সেই খরচটা কিন্তু সেখানে থেকেই যাচ্ছে। সো এটা কিন্তু আসলে আমি এখানে 0 বলতে পারছি না। সো এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু খরচটা কমছে না, তো এখানে হচ্ছে খরচটা আমার হচ্ছে এই খরচটা আমি যখন কোয়ান্টিটি 0 তখন কিন্তু টোটাল কস্টটাকে আমি 0 বলতে পারছি না, কারণ তখনও সেখানে কিছু ভেরিয়েবল কস্ট। আমি যদি ইকুয়েশনটাও লিখি আর একবার, তো সেখানে আমরা দেখেছিলাম যে যখন হচ্ছে টোটাল কস্ট হচ্ছে গিয়ে TC is equal to the sum of FC plus VC। সো দেখেন আমি যদি আমার নরমাল হিসাবে এসে যে আমি কামিলের বিজনেসটার জন্য টোটাল কস্ট পে করছি ফর 0 ইউনিট অফ প্রোডাক্ট, 0 ইউনিট অফ প্রোডাক্ট অর্থাৎ কোনো প্রোডাকশনে যায়নি, তারপরেও কি উনার তাহলে তো ওই
হাউস রেন্ট দিতে হচ্ছে, তার মানে খরচটা আছে, কিন্তু ওনার কি কোনো ভেরিয়েবল কস্ট আছে? ওনার তো কোনো প্রোডাকশন নেই, তাহলে কি র ম্যাটেরিয়াল কিনতে হবে? না। তারপরে ধরেন ওনার হচ্ছে গিয়ে কোনো লেবারের স্যালারি দিতে হবে না, সেটা হচ্ছে কি জিরো। তাহলে দুটাকে যদি সাম আপ করি তাহলে আমরা কি পাচ্ছি? দুটাকে সাম আপ করে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 10,000 টাকা। সো তার মানে যখন আমার আউটপুট জিরো, তখনও কিন্তু আমার প্রোডাকশন মানে টোটাল কস্ট জিরো ছিল না, সেটা একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু হয়েছিল। দ্যাটস ওয়াই টোটাল কস্ট কার্ভ কখনোই জিরো থেকে স্টার্ট হয় না, ইট স্টার্টেড ফ্রম দ্য স্টার্ট আপ পয়েন্ট অফ ফিক্সড কস্ট, এবং দেন ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ। দ্যাট মিনস when the production is high, total cost also high. When the production is low, total cost is low. Okay, then we will get idea about the average thing. But before starting that, এখন পর্যন্ত যতটুকু শেষ করেছে এখান থেকে কোশ্চেন আছে কিনা? ওকে, ফয়সাল বলেন। ম্যাম কার্ভটা একটু আসলে ভালো হতো। আর আসতে বলেছে। বলেন। ম্যাম এখানে কোশ্চেনটা ছিল কোয়ান্টিটি আমাদের এখানে Q2 তে সেম এবং সিডি পয়েন্টে আমাদের টোটাল কস্টটা সেম দেখাচ্ছে, তো সেম কোয়ান্টিটিতে কি কস্ট ভিন্ন হওয়ার কথা না? আচ্ছা, আমি একটু বলেছিলাম যে ডটেড পয়েন্ট গুলোকে আপাতত বাদ দেন, মানে এগুলোকে চিন্তা করেন না। আপনি বলেন যে Q2 তে হচ্ছে গিয়ে টোটাল কস্ট আমি দেখতে পাচ্ছি ডি, আর ভ্যারিয়েবল কস্ট দেখতে পাচ্ছি সি, এই তো? দুটোকে সেম হওয়ার কথা ছিল কিনা? না স্যার, সেম হবে কি করে? টোটাল কস্টের সাথে তো আমার ফিক্সড কস্টও সাম করতে হবে। হ্যাঁ, সেম তো হবে না। Q2 এটা হচ্ছে কোয়ান্টিটি দিয়ে দেখাচ্ছে, এই কোয়ান্টিটির জন্য আমার মানে এটা কোন পয়েন্টে পাস করছে সেখান থেকে যে টোটাল কস্ট আমার হয়তো দাঁড়াচ্ছে সাপোজ 20,000 টাকা, কিন্তু ভেরিয়েবল কস্ট এখানে হচ্ছে 10,000 টাকা, কারণ আর 10,000 টাকা আসছে হচ্ছে ফিক্সড কস্ট থেকে, ফিক্সড কস্ট যেটা সাম হয়ে আসছে। তাই এখানে এগুলো পয়েন্ট না, এটা জাস্ট র্যান্ডম কিছু পয়েন্ট সিলেক্ট করা যেখান থেকে বের করা যে কোয়ান্টিটি বাড়লে টোটাল কস্ট বাড়ে, কোয়ান্টিটি বাড়লে এরকম বিষয়টা। ওকে ম্যাম। অভিজিৎ হ্যান্ড রাইজ করেছেন, বলেন। ম্যাম আমার কস্টটা আমাদের ভেরিয়েবল কস্টের উপর ডিপেন্ড করছে। ভেরিয়েবল কস্ট যদি আমরা ফিক্সড রাখতে পারি, ফিক্সড রাখতে বলতে আমরা কোনো ইনস্ট্রুমেন্ট হোক কিনা না, ভেরিয়েবল কস্ট আমি কখনোই ফিক্সড রাখতেই পারবো না। ওটা যদি কোনো ফিক্সড আমি কস্টিং চিন্তা করে ফেলি, সেটা ফিক্সড কস্টে অ্যাড হয়ে যাবে। ভেরিয়েবল কস্ট কি এমন যেটা কিনা বারবার ভ্যারি করবে, কোয়ান্টিটির সাথেই ভ্যারি করে আসবে। ও মানে ক্রাইটেরিয়াতে এটা যে ভ্যারি করবে সে ভ্যারিয়েবল, যে ভ্যারি করবে না সে ফিক্স। সো আমি যখনই একটা কস্ট, ধরেন আমি একটা প্রোডাকশনে যাচ্ছি, আমি বলছি ধরেন আমি একটা প্রোডাকশনে যাচ্ছি, সাপোজ আমি আমার প্রোডাকশনে গেলাম, আমি হচ্ছে কি ইন্টারনেট বিল দিব। এখন আমাকে বুঝতে হবে যে ইন্টারনেট বিলটা আমার ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট। আমি যখন ক্যালকুলেশন করবো, ধরেন এক্সেল শিটে যখন বসাবো, আমি তো আপনাদেরকে আমি ক্যালকুলেশন করাও শেখাবো, এখানেও দেখবো। তো দেখেন ইন্টারনেট বিলটাকে আমার আপনার কোয়ান্টিটির সাথে ভ্যারি করবে না, কিন্তু ধরেন আমার ইন্টারনেট বিল সাপোজ 1,000 টাকা, তো আমি আমার যতটুকুই ইউজ করি না কেন আমাকে মাসের শেষে কিন্তু 1,000 টাকা পে করতে হচ্ছে, সেটা আমার ফিক্সড কস্ট। কিন্তু হ্যাঁ, এমন যদি হতো বেশি খরচ করলে বেশি দিব, কম খরচ করলে কম দিব, তাহলে আমি এটা ভেরিয়েবল কস্ট হিসেবে কাউন্ট করতাম। সো যে কোনো কস্টিং নিলেই আগে চিন্তা করবেন যে এ ভ্যারি করছে কিনা, মানে একে চেঞ্জ হয় না চেঞ্জ হয় না, কোয়ান্টিটির সাথে কি সম্পর্ক আছে না নাই। যদি দেখেন সম্পর্ক নাই, একদম সবসময় কনস্ট্যান্ট, দেন ইটস ফিক্সড। আর যদি আছে তাহলে বুঝবেন এটা ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে? ওকে, সো এবার চলে যাই হচ্ছে কি এভারেজ টার্ম গুলোতে। এবার আমরা এই যে ফিক্সড কস্ট বলেন, ভেরিয়েবল কস্ট বলেন বা টোটাল কস্ট, এগুলো যেগুলো পড়ে আসলাম, এগুলো হচ্ছে কি এভারেজ মানে পার ইউনিট ভ্যালুটা বের করা শিখবো এখন। তো এটার জন্য আমরা প্রথমে পড়বো হচ্ছে এ বি সি। আই টুক দ্য ইনিশিয়াল, জাস্ট ইনিশিয়াল লিখছি, এবং অবশ্যই ফর্মুলা গুলো লিখে রাখবেন, কারণ আমরা ম্যাথস করবো, সেখানে এই ফর্মুলা গুলো আমাদের খুব বেশি লাগবে। যদি আপনি ফর্মুলা গুলো না লিখে রাখেন ভুলে যাবেন, পরবর্তীতে ম্যাথ করতে যায় ঝামেলা হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এভিসি আমি ইনিশিয়াল নিয়েছি, বলছেন ইনিশিয়ালে এভিসি মিনিং হচ্ছে গিয়ে অ্যাভারেজ ফিক্সড কস্ট। দ্যাট মিনস অ্যাভারেজ বলতে আমরা পার ইউনিট কস্টিং বুঝছি। সো পার ইউনিটে যে ফিক্সড কস্টটা লাগছে সেটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। তো আমি একটা খুব ইজি ক্যালকুলেশন বলে দিই, এটা সবসময় মনে রাখবেন, সো দ্যাট যে কোনো ক্ষেত্রে আপনারা অ্যাভারেজটা বের করতে হবে। যখনই কোনো কিছুর অ্যাভারেজ বের করতে হবে, আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে
যে টোটাল টার্মটাকে ওই জিনিসটা টোটাল টার্মটাকে নাম্বার দিয়ে ভাগ করবেন, তাহলে হচ্ছে গিয়ে অ্যাভারেজটা চলে আসে। যেমন আমি এখানে এএফসি বের করছি, অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করছি, তাহলে এখানে টোটাল টার্মটা কি? অবভিয়াসলি এফসি ফিক্সড কস্ট, এটাকে আমি নাম্বার দিয়ে ভাগ দেবো। এখন বলেন ম্যাডাম এখানে তো সংখ্যা বলে কিছু নেই, কিন্তু এখানে সংখ্যা দিয়ে কোয়ান্টিটি বলে একটা টার্ম আছে, তো আমি সংখ্যাকে কোয়ান্টিটি দিয়ে মানে ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলাম। আরেকটা আছে, আরেকটা বুঝে তাহলে আরো ভালো মতো বুঝবেন। আরেকটা আছে, সেটাকে ভালো মতো বুঝবেন। ধরেন এভিসি, এটা বের করবো। তো সেটা বের করার জন্য কি হবে, ভ্যারিয়েবল কস্ট যেটা ছিল, দেখেন এখানে এভিসি, তাহলে আমি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বের করতে চাইছি। দ্যাট মিন্স আই ওয়ান্ট টু কাউন্ট আউট দ্য পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট। So here the total term is variable cost, so it will be divided by the quantity দিয়ে divide হয়। তো একইভাবে যদি এটিসি বের করতে চাইতাম, এটিসি তাহলে কি? পার ইউনিট টোটাল কস্টিং, এটিসি। এটার আরেকটা শর্টকাট নেম আছে, এটাকে অনেক ক্ষেত্রে আমরা এসইও বলে থাকি, এভারেজ কস্ট। তো তাহলে এটিসি যখন বের করতে যাই, সেখানে টোটাল টার্মটা কি কি মনে হয়? টোটাল কস্ট, এটাকে কি দিয়ে ভাগ দিব? আমার কোয়ান্টিটি দিয়ে ভাগ দিব, এভাবে পেয়ে যাব। আচ্ছা তাজুল ইসলাম, আপনি এখন কেন জয়েন করলেন? তাজুল ইসলাম এখন যিনি জয়েন করলেন, সরি তাজুল না, তানজিল ইসলাম, এখন যাকে আমি অ্যাকসেপ্ট করলাম, why are you late sir? ম্যাম আমি জি, আপনি এখন যে জয়েন ম্যাম আমার করেছেন। নেট চলে গেছিল না, আমি ফার্স্টে জয়েন করেছিলাম, আমার নেট আচ্ছা চলে ঠিক গেছিল, আছে, ওকে এখন আবার ঠিক জয়েন আছে। হয়েছে। আমি আর আপনার নামটা দেখিনি লিস্টে, তো আমি এখন জাস্ট দেখে রাখলাম, ক্রস না চেক ম্যাম করে রাখলাম কারা ফার্স্টে, কারা ক্লাস আছে। ওকে আমি আমি দেখেছি, ফার্স্টে ঢুকেছি। দেখেছি সেটা দেখেছি, দেখে অ্যাড করলাম। ওকে, তো দেন আসি হচ্ছে গিয়ে, ম্যাম আপনার কথা না ক্লিয়ার বুঝে যাচ্ছে না, কি যেন একটা মানে বেজে বেজে আসতেছে না। তো এখানে হচ্ছে গিয়ে যেটা ছিল যে আমরা তাহলে এভারেজ করে যখন বের করছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টোটাল টার্মটাকে হচ্ছে গিয়ে জাস্ট কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করে দিলেই এভারেজ গুলো পাচ্ছি। ফর এক্সাম্পল ফর এভিসি the variable cost is divided by quantity, for AFC the fixed cost is divided by quantity, or for ATC the total cost is divided by the quantity. ATC নিয়ে আমার একটু কথা আছে, এই জন্যই আমি আসলাম। আমরা জানি কি টোটাল কস্ট মানে হচ্ছে দিস ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, এরকম না? তাই যদি হয় তাহলে টোটাল কস্টের এভারেজটা কি? এটিসি। আচ্ছা ফিক্সড কস্টের এভারেজটা কি? এএফসি। আর ভেরিয়েবল কস্টের এভারেজটা কি? এভিসি। তাহলে কি এমন হওয়া উচিত না যে এটিসি ক্যালকুলেশনের সময় যে বাকি দুইটার যে এভারেজ আছে সেই দুটাকেও যদি আমি সাম আপ করি তাহলে আমার এটিসি পাওয়ার কথা। সো ইয়েস ইটস ট্রু, যখন আপনি এটিসি ক্যালকুলেশন করবেন দ্যাট মিন্স দ্য পার ইউনিট টোটাল কস্টিং ক্যালকুলেশনে যাবেন, তখন হচ্ছে গিয়ে আপনার আইদার এটা হচ্ছে গিয়ে it will be the sum of fixed cost and variable cost, or হচ্ছে average fixed cost and average variable cost, or আপনি এই ক্যালকুলেশন থেকে আসতে পারেন that is the total cost divided by quantity, সেখান থেকেও আপনি কিন্তু আসতে পারেন। এখন থেকে যারা ক্লাস থেকে বের হয়ে যাবেন, সরি মাই মিস্টেক, যারা হচ্ছেন গিয়ে আমার ক্লাসে এখন জয়েন করবেন নতুন করে, আমি তাদের কাউকেই ক্লাসে অ্যাকসেপ্ট করব না, এটাই বলে দিলাম। ওয়েটিং রুমে থাকবেন, ওয়েটিং রুমে বসে থাকবেন। যদি এই এখনকার পর থেকে যারা জয়েন করবেন, নতুন করে জয়েন করবেন, যারা আগে থেকে ছিলেন জয়েন করেছেন দ্যাটস ওকে ফর মি, বাট নতুন করে যদি কেউ এখন জয়েন করেন তাদের কাউকে আমি অ্যাকসেপ্ট করব না। যেমন এই যে মোহাম্মদ রাসেল মাহমুদ, আপনি কিন্তু জয়েন করেছিলেন 2:10-এ, এটা অ্যাকসেপ্টেবল না, তারপরও আজকের জন্য অ্যাকসেপ্ট করলাম, তারপরে আবার ডিসকানেক্টেড হয়ে আবার জয়েন করছি। বারবার ডিসকানেক্ট হচ্ছিল ম্যাম, আমি 1:30টার দিকে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, ওটাই বলছি। তো এইটা যদি এমন হয় যে ফার্স্ট টাইমই আপনি 2:30টার সময় জয়েন করছেন, আমি আর অ্যাকসেপ্ট করব না, নেক্সট ম্যাম আমি স্ট্রিক্টলি ফলো করব। ম্যাম জি হ্যালো ম্যাম। স্যার। জি স্যার। ম্যাম সেটা হচ্ছে ম্যাম কেউ যদি ম্যাম 1:30টার দিকে ঢুকে কিন্তু ডিসকানেক্টের আমি কারণে এটা আমি ক্লিয়ারলি বলেছি, যারা প্রথম ম্যাম দিকে আমি নেটে ঢুকবে, শুনতে পাই। যারা প্রথম দিকে ঢুকবে তারপর যদি ডিসকানেক্টেড হয়েছে তাদেরকে আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু আপনি 2:30টার সময় ক্লাসে এসে যে অ্যাটেন্ডেন্সে চুপচাপ বের হয়ে চলে যাবেন সেটা হবে না। ওকে ম্যাম।
আচ্ছা, সো এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে হচ্ছে কি আমরা ক্যালকুলেশন করব। আজকে ক্যালকুলেশনের একটা পার্ট আমরা করে ফেলবো, এবং এটার জন্য মেন্টালি প্রিপারেশন নেন। আপনাদের এখন আমি একটা গ্রুপ ওয়ার্ক দিব। তো তার আগে আমরা লাস্ট আর একটা ক্যালকুলেশন দেখি। এই ফর্মুলাগুলো কি সবাই তুলেছেন? জি জি ম্যাম, ম্যাম, তোলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ম্যাম একটা কথা সো ছিল ম্যাম, নেক্সট এখানে যে ক্যালকুলেশন, কোয়ান্টিটির কথা হ্যাঁ কোয়ান্টিটিকে কিউ দিয়ে ডিনোট করা হচ্ছে। বলছে, কোয়ান্টিটিকে কিউ দিয়ে বোঝানো হ্যালো, হচ্ছে। কোয়ান্টিটিটাকে কিউ দিয়ে বোঝানো না এই হচ্ছে। কোয়ান্টিটিটা কি আমাদের প্রোডাকশন কোয়ান্টিটি নাকি আমাদের কস্টের কোয়ান্টিটি, কি পরিমাণ কস্ট করছে? প্রোডাকশন কোয়ান্টিটি মেবি। কস্টের কোয়ান্টিটি বলে তো কিছু আছে বলে আমি তো এই জীবনে শুনি নাই। না কোয়ান্টিটি ম্যাম, মানেই তো কস্ট আমার যে তো ভুল আউটপুট হয়েছে, হয়, আমাদের প্রোডাকশন মানে এই যে মানে আউটপুট যেটা আমরা হয় যে সেটাকে আমরা সাধারণত প্রোডাক্ট গুলো, কোয়ান্টিটি বুঝি। আমার যেটা আউটপুট হয় সেটাকে আমি কোয়ান্টিটি বুঝি, সেটাকে আমি ডিভাইড করছি। পার ইউনিট কস্টিং বলছি। পার ইউনিট কস্টিং মানে কি? আমি যে আউটপুটটা তৈরি করছি সেটার কস্টিং হিসাব করছি। তার মানে কি আমার যে ফিনিশ প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা। লাস্ট টাইম আমরা যেটাতে যাচ্ছি হুইচ ইজ মার্জিনাল কস্ট। মনে রাখবেন ইকোনমিক্সে বা ক্যালকুলেশনে যেখানে মার্জিনাল কথাটা আসুক, মার্জিনাল বলতে আমরা বুঝবো হচ্ছে কি এক্সট্রা ইউনিট বা লাস্ট ইউনিট অফ প্রোডাকশন। তো মার্জিনাল কস্ট মানে হচ্ছে দা এক্সট্রা কস্টিং। লাস্ট ইউনিট কস্টিং, লাস্ট ইউনিট কস্টিংটা কি? ধরেন ওই যে আমিলের যে বিজনেসটা বলছিলাম, ধরলাম যে ওনার 10টা প্রোডাক্ট তৈরি করতে 5000 টাকা খরচ। আমরা 10টা প্রোডাক্ট তৈরি করতে 5000 টাকা খরচ হচ্ছে। এরপরে উনি 11 নাম্বার প্রোডাক্টটা তৈরি করতে গেল। 11 নাম্বার প্রোডাক্টটা তৈরি করার জন্য উনি দেখতে পেলেন ওনার কস্টিং বেড়ে দাঁড়ালো হচ্ছে 5500 টাকা। এই যে অতিরিক্ত একটা ইউনিট তৈরি করার জন্য উনার যে অতিরিক্ত খরচ পেলো, দ্যাটস মার্জিনাল কস্ট। মার্জিনাল টার্মটা আমরা ইকোনমিক্সে অনেক বেশি ইউজ করি, যেমন মার্জিনাল প্রফিট, মার্জিনাল প্রোডাক্টিভিটি, মার্জিনাল প্রোডাকশন, মার্জিনাল রেভিনিউ। সাপোজ যদি আমাকে মার্জিনাল রেভিনিউর কথা বলে তাহলে আমি কি বুঝবো? আমি বুঝবো এক্সট্রা একটা ইউনিটের জন্য, অর্থাৎ আমি যা তৈরি করছি তার থেকে আরেকটা এক্সট্রা ইউনিট চলে আসবে, সেটার জন্য যে রেভিনিউ বাড়বে বা কমবে সেটা হবে আমার মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল প্রফিট কি হতে পারে? তাহলে আমার এক্সট্রা একটা ইউনিট তৈরি হলো বা কমলো, সেটার জন্য আমার যে প্রফিটটা, এক্সট্রা যে প্রফিটটা আমি পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে মার্জিনাল প্রফিট। তো আমরা যখন মার্জিনাল কস্টে যাচ্ছি তাহলে দেখেন আমি এখানে কিন্তু আপনার ইয়াটাও একইভাবেই দিয়েছে ডেফিনেশনটা, যে marginal cost means the increase in total cost from an extra unit of production. Again, marginal cost means the increase in total cost for extra unit of production. দেখেন কথাটা কি সেটাই বললাম, যে আমি একটা এক্সট্রা ইউনিট প্রোডাকশন করছি, এই জন্য আমার টোটাল কস্টের যে চেঞ্জটা হচ্ছে সেটাই হচ্ছে মার্জিনাল কস্ট। তো যেহেতু আমরা এলাস্টিসিটির ম্যাথস করে আসছি, সো ফর্মুলাটা আমরা বুঝতে পারছি। মার্জিনাল কস্ট মিন্স হচ্ছে, আমরা যখন এই ফর্মুলাটা এভাবে মেমোরাইজ করবেন, এটা মেমোরাইজেশন করতেই হবে, দ্যাট ইজ চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। নাও এখন প্রশ্ন হতে পারে, ম্যাডাম এখানে এই যে চেঞ্জ সিম্বলটা ইউজ করেছেন, এটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে? তো যখন আমি চেঞ্জ ইন টোটাল কস্ট বের করবো, এটার মানে হচ্ছে কি নিউ টোটাল কস্ট থেকে আমার ওল্ড টোটাল কস্টটা মাইনাস করতে হবে। বা ধরেন চেঞ্জ ইন কোয়ান্টিটি যখন বের করবো, যে ডেল কিউ যখন বের করব, নিউ কোয়ান্টিটি থেকে আমার ওল্ড কোয়ান্টিটিটাকে মাইনাস করতে হবে। আমি পুরাতন কোয়ান্টিটিটাকে মাইনাস করব, দেন হচ্ছে গিয়ে আমি সেটাতে ইয়া পাবো, যে সেখান থেকে আমি হচ্ছে গিয়ে চেঞ্জ ইন কোয়ান্টিটিটা বের করতে পারবো। তাহলে আবার আসি, মার্জিনাল কস্ট বলেছিলাম হচ্ছে গিয়ে চেঞ্জ ইন টোটাল কস্ট, and marginal cost marginal cost means change, the formula for marginal cost is change in total cost divided by change in quantity, and here change in total cost means overall যে কস্টিং এর যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট, এন্ড একইভাবে কোয়ান্টিটিতে যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে ডেল কিউ। সো এই ফর্মুলাগুলো আমাদের এখন সবগুলোই লাগবে, কারণ আমরা একটা ম্যাথসে যাব। ম্যাথসে যাওয়ার আগে হচ্ছে গিয়ে আমি একটু আমার বইয়ে চলে যাই, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু শেষ করলাম। সো আমরা যদি আমাদের বইটাতে যাই, একটু সময় দেন, আমি বইটা আবার শেয়ার করছি।
তো বই অলরেডি কিন্তু আমরা এই টার্মগুলো সবই পড়ে আসলাম। দেখেন টোটাল রেভিনিউ পড়লাম, টোটাল কস্ট করে ফেললাম, জাস্ট প্রফিটটা বুঝিনি। প্রফিট হচ্ছে গিয়ে আমার যে লাভ হয়, সো প্রফিট ক্যালকুলেশনের জন্য আমরা যেটা বলি যে টোটাল সেল থেকে টোটাল কস্টটা মাইনাস করলে আমরা প্রফিট পেয়ে যাই। So here the formula is total profit is equal to total revenue minus total cost. দেন আমরা বইয়ে যে ফর্ম যে টার্মটা কভার করেছি দ্যাট ইজ যে ওভারঅল কস্টিং, এ দেখেন মার্জিনাল প্রোডাকশন, দেন হচ্ছে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সরি fixed cost, variable cost, then average cost, then এই যে average total cost, average fixed cost, এই যে টার্ম গুলো সবগুলো ম্যাম আমি নেটের কারণে কিছু শুনতে পাচ্ছি না ম্যাম, আমি ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হতে পারবো? অবশ্যই। দেন ক্যালকুলেশন গুলো আমরা করা শিখেছি। এখন আমরা আসলে ক্যালকুলেশন গুলো করা শিখবো। এটার জন্য আমি একটা টেবিলও দেখাচ্ছি আপনাদের। বইয়ে যদি টেবিল 2টা নোটিস করেন, যেহেতু বইটা আপনাদের সাথে শেয়ার করা আছে, এখানে দেখেন একটা কফি শপের জন্য ওভারঅল কস্টিং দেখিয়েছে, এই যে টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, তো এগুলো দেখানো আছে। তো এইটা কিভাবে ক্যালকুলেশন করে, অর্থাৎ কিভাবে একটা প্রোডাকশনের জন্য এই কস্টিংটা ক্যালকুলেশন করে, এটা এখন আমরা দেখব। তো এটার জন্য হচ্ছে কি আমি আপনাদের সাথে এখন একটা ওয়ার্ড ফাইল শেয়ার করব। আমি যেটা করবো, একটা ওয়ার্ড ফাইল শেয়ারে যাব। আপনারা কি ফাইলটা দেখতে পাচ্ছেন? না ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে আমি একটা টেবিল লিখেছি। यस, আমরা এখানে একটা টেবিল নিয়েছি। এই টেবিলটাতে আমরা যেটা দেখছিলাম যে টেবিলটাতে হচ্ছে কি মানে এখানে একটা মিস্টার জুবাইরকে নিয়ে কথা বলা আছে। হি ইজ আ ওনার অফ এ কম্পিউটার কোম্পানি এন্ড হি প্রোডিউসেস সাম কম্পিউটার। So there is a table, and from that table contains some information, and from that information examiner asks you to calculate variable cost, average fixed cost, average variable cost, marginal cost, এগুলো আমরা এখন শিখে আসলাম। তো এই ক্যালকুলেশন গুলো দেখব। তো এটার জন্য আমার যেটা হবে যে এখন আপনার প্রশ্ন চলে আসতে পারে যে ম্যাডাম এখানে খালি কোয়ান্টিটিতে দেওয়া আছে, কিছু জায়গায় টোটাল কস্ট দেওয়া আছে, আর কোনো কিছু নাই। তো এই অবস্থায় কি আমি হচ্ছে কি পুরো জিনিসটাকে মানে পুরো ক্যালকুলেশন করতে পারবো? হ্যাঁ, জাস্ট হচ্ছে যে আপনার কেয়ারফুলি দেখতে হবে। এই ধরনের টেবিল আমি দিব এক্সামে বা অ্যাসাইনমেন্টে, সেখানে আপনারা দেখবেন যে যদি পুরো কোয়ান্টিটিটাকে ঠিকমতো দেওয়া থাকে আর মোটামুটি টোটাল কস্টের হিসেব দেওয়া থাকে, তাহলে পুরো খরচের হিসাব আমরা বের করতে পারবো। যে কোনো একটা জায়গায় ফিক্সড কস্ট যদি দেওয়া থাকে তাহলে হিসাবটা বের করা সম্ভব। আচ্ছা, এটার জন্য আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি 0 ইউনিটের জন্য ফিক্সড কস্ট হচ্ছে গিয়ে 2400, তাই না? 2400 টাকা। তো ফিক্সড কস্ট আমরা কি জানতাম, এটা কোয়ান্টিটির সাথে কোনোভাবেই পরিবর্তন হয় না। তাহলে আচ্ছা, আরেকটু ভুল করে আসছি, কারণ আগের কথাগুলো। এখানে যেটা সিস্টেম হবে আমাদের সবসময় মেমোরাইজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রথম রোতে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে এবং এই ইনফরমেশন গুলো নিচে আমরা হচ্ছে ফর্মুলাটা লিখে রাখবো। কারণ আমরা জানি যে কোয়ান্টিটিকে আমরা হচ্ছে গিয়ে ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করি, সো আমরা ক্যাপিটাল কিউ দিয়ে কোয়ান্টিটিকে দেখিয়ে দিলাম। দেন আমরা জানি যে টোটাল কস্টের একটা ফর্মুলা আছে, which is total cost is equal to fixed cost প্লাস ভেরিয়েবল কস্ট। আমরা কি করব, আমরা ফর্মুলাটা নিচে লিখে নিব পরীক্ষার হলে। আচ্ছা, এটা একটা কমন সেন্স না? যদি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট হয়, তাহলে যখন আমি ভেরিয়েবল কস্ট হিসাব করব এফসি, যদি কোনো কারণে আমার টোটাল কস্টের ভ্যালু দেওয়া থাকে, তাহলে টোটাল কস্ট থেকে যদি ভেরিয়েবল কস্টটাকে মাইনাস করি, তাহলে কি আমার এফসি বের হয়ে আসার কথা না? ইয়েস ম্যাম, এফসি বের হয়ে আসার কথা না। সো সেখান থেকে আমি কিন্তু চাইলে ফিক্সড কস্টটা বের করে নিতে পারবো। এবার আসে ভেরিয়েবল কস্ট। তাহলে একইভাবে ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি হবে, যে আমি যদি টোটাল কস্টটাকে আমি যদি কোনো কারণে টোটাল কস্ট জানি এবং ফিক্সড কস্ট জানি, তাহলে এই টোটাল কস্ট থেকে যদি আমার এফসিটাকে মাইনাস করি, তাহলে কিন্তু আমি ভেরিয়েবল কস্টটাকে বের করে নিতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে এভারেজ ফিক্সড কস্ট। এখনই পড়ে আসলাম এভারেজ ফিক্সড কস্টটা কি হবে, যে টোটাল মানে যে কোনো এভারেজ টার্মটা এরকম হবে যে টোটালটাকে আমরা হচ্ছে গিয়ে তার টোটালটাকে আমরা হচ্ছে গিয়ে তার ইয়া দিয়ে ভাগ করব। সো এএফসি কোয়ান্টিটি দিয়ে ভাগ করব। এএফসি ইজ ইকুয়াল টু যেটা হবে যে
টোটাল টার্ম এখানে ছিল এফসি, এফসি কে আমি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করব। ঠিক একইভাবে যখন আমি ভেরিয়েবল কস্টে যাচ্ছি, আমার এখানে টোটাল টার্মটা ছিল হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট। তো এভরিসি যখন আমি বের করতে যাব, তখন হচ্ছে গিয়ে ওখানে ভেরিয়েবল কস্টটাকে আমি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে ফেলবো। ঠিক একইভাবে যখন টোটাল এভারেজ টোটাল কস্ট বের করতে যাব, আমরা টোটাল মানে এসি বের যখন করতে যাব, তখন সেখানে টোটাল কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি তাহলে পেয়ে যাব। লাস্ট হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের ফর্মুলাটা এখানে হচ্ছে কি, যেটা আমি টাইপ করছি, এখানে আমার জন্য একটু ডিফিকাল্ট সিম্বলটা নিয়ে আসা, তো আমি এখানে লিখলাম না, জাস্ট ফর্মুলাটা আমরা এখানে লিখে নিব। সো মেইন কথা হচ্ছে কি, যখনই এই ধরনের টেবিল আমি দিব, সেখানে সাথে সাথে চেষ্টা করবেন দিয়ে ফর্মুলাগুলো নিচে লিখে দিতে, তাতে আপনাদের সুবিধা হবে ক্যালকুলেশন। তো এবার চলে যাই প্রথমে ফিক্সড কস্টের কলামটাতে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি টোটাল কস্ট দেওয়াই আছে, শুধুমাত্র একটা কেসে দেওয়া নেই, তাছাড়া হচ্ছে কি সব কেসে কিন্তু আমার টোটাল কস্টটা দেওয়া আছে। তো আমি এবার চলে যাই, যে দেখেন ফর 0 ইউনিট অফ প্রোডাকশন দ্য ফিক্সড কস্ট ওয়াজ 2400 ইউনিট। তো আমি যদি 0 ইউনিট প্রোডাকশনের জন্য আমি দেখি যে ফিক্সড কস্ট হচ্ছে আমার এরকম, আপনার আমি দেখলাম যে ফর 0 ইউনিট অফ প্রোডাকশন আমার ফিক্সড কস্ট হচ্ছে আপনার 2400। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে কি এরকম দাঁড়াচ্ছে না যে আমি হচ্ছে গিয়ে যদি 100 ইউনিটস অফ প্রোডাকশনে যাই তাও আমার ফিক্সড কস্ট সেম থাকবে, আমি যদি 1000 ইউনিটস অফ প্রোডাকশনে যাই তাও আমার ফিক্সড কস্ট সেম থাকা উচিত, আমাদের ডেফিনিশন যেটা বলে সেম থাকা উচিত না? তাহলে তাই যদি হয়, তাহলে ফর 0 ইউনিট যদি 2400 হয়, তাহলে 100 ইউনিটও 2400 হবে। বা ধরেন আমি আরেকটু নিচে যাচ্ছি, আমি 800 ইউনিট এখানে হাইয়েস্ট বলেছে, তার জন্য কি ফিক্সড কস্ট সেম হবে না 2400? জি ম্যাম, প্রত্যেকটাই সেম হবে। প্রত্যেকটার জন্য এই তো যিনি বলেছেন ঠিক বলেছেন, প্রত্যেকটার জন্য আমার কিন্তু ফিক্সড কস্ট সেম থাকবে 2400। এবার হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা কমন সেন্স খাতে আগে হিসাবে না যাই, মানে ম্যাথমেটিক্যাল টার্মে না যাই, আমরা ভেরিয়েবল কস্ট কি জানতাম? প্রোডাকশন নেই তো ভেরিয়েবল কস্ট নেই, প্রোডাকশন আছে তো ভেরিয়েবল কস্ট আছে। তার মানে কি এখন যখন কোয়ান্টিটি 0, তাহলে ভেরিয়েবল কস্ট কি 0 হওয়া উচিত না? যেটা আমার খরচ নেই, প্রোডাকশনে 0, তাহলে এই খরচও 0। এবার আসি 100 ইউনিটের জন্য ধরেন ভেরিয়েবল কস্ট হিসাব করো, তো অলরেডি তো স্যার দেওয়াই আছে, এই যে টোটাল কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে, সো একটা থেকে আরেকটা মাইনাস করলে কি আমি ভেরিয়েবল কস্ট পেয়ে যাবো? সো আমি মাইনাস করে আমি পেলাম হচ্ছে 1200। 1200। তো যেমন ধরেন 400 ইউনিটস এর জন্য এখন আসি, এখন দেখেন 400 ইউনিটস এর জন্য আমার ভেরিয়েবল কস্টটা দেওয়া আছে 3200, কিন্তু এখানে টোটাল কস্ট নেই। তাহলে এখন কিভাবে বের করি ফিক্সড কস্ট? তাহলে আমরা কি জানি ফিক্সড কস্ট কি এখানে সেম না সবার জন্য 2400? তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল কস্ট কি হওয়া উচিত? দুটো সাম, সো 2400 and 3200 দুটোকে সাম করলে কি 5600। ওকে, তো আপনারা তো আরো ফার্স্ট শিখছেন। এবার আসি এভারেজটার জন্য। সো মনে রাখবেন যখন আমি 0 ইউনিটের জন্য এভারেজ বের করতে যাব, সেই ক্ষেত্রে এটা কখনোই এটার ভ্যালু বের করব না, এটাকে আমরা পাস করে যাব, একটা হাইফেন দিয়ে আমরা এখানে ভ্যালুটা বের করব। এটার রিজনটা বলে দিচ্ছে, আমরা জানি কোনো নাম্বারকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি একটা অ্যানসার আসে হচ্ছে ম্যাথ এরর, মানে ইনফাইনাইট। তো এখানে ইনফাইনাইট হওয়ার কোনো সুযোগ নাই, এটা 0 না, আপনি 0 বলতে পারবেন না এখানে, কারণ হচ্ছে কি এটার ভ্যালু 0 ছিল না, এটার ভ্যালু ছিল অসংখ্য, যেটা আমরা ক্যালকুলেশন করতে পারছি না। তো এই জন্য ফর 0 ইউনিট অফ প্রোডাকশন আমরা কখনোই এভারেজ গুলো ক্যালকুলেশন করবো না, এগুলাকে জাস্ট পাস করে যাবো। তো যেটাকে 0 দিব না, এখানে এরকম হাইফেন দিয়ে ক্রস করে যদি 0 দেন তাহলে অ্যানসার ভুল, এটা 0 না। তো এখন একটা জাস্ট একটা রেঞ্জ ধরে আমি হিসাব করি, যেমন 400 ইউনিটস এর জন্য এফসি বা সরি 100 ইউনিটস এর জন্য ধরে আমি সবগুলো হিসাব করব। তো দেখেন ফর 100 ইউনিটস অফ প্রোডাক্ট হোয়াট ইজ অ্যাভারেজ ফিক্সড কস্ট? কি হবে? ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে হবে। এখানে ফিক্সড কস্ট হচ্ছে 1200। সো একে যদি 100 দিয়ে ডিভাইড করি, সরি ভুল লিখেছি, এখানে ফিক্সড কস্ট হচ্ছে 2400। একে যদি আমি 100 দিয়ে ডিভাইড করি তাহলে আমার অ্যানসার আসছে হচ্ছে 24। আবার একইভাবে আসি এভারেজ ভেরিয়েবল কস্ট যদি বের করতে চাই, তাহলে এখানে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 1200, এটা যদি 100 দিয়ে ডিভাইড করি আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 12। তাহলে টিসি কিভাবে বের, এসি কিভাবে বের করব? টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এখানে টোটাল কস্ট হচ্ছে 3600, এটাকে কোয়ান্টিটি মানে 100 দিয়ে ডিভাইড করতে হবে। সো আমার অ্যানসার আসবে হচ্ছে কি 36। তারপরও
ক্লারিফিকেশনের জন্য বলছি, আমরা একটু আগে দেখেছিলাম যে টোটাল অ্যাভারেজ কস্টকে দুটো ভাগে বের করা যায়, আইদার দুটো অ্যাভারেজকে যোগ করে এএফসি এন্ড এবিসি সেটাও পেলাম, আবার হচ্ছে কি টোটাল কস্টটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে পাওয়া যায়। নাও দ্য লাস্ট টার্ম দ্যাট ইজ দ্য মার্জিনাল কস্ট। তো মার্জিনাল কস্টের জন্য আমরা জানি দ্য ফর্মুলা ইজ চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। এটাই একটু বুঝি। Change in total cost means the new quantity minus the old. Change in total cost means the new total cost minus the old total cost. এখানে নিউ টোটাল কস্ট আমরা কোনটাকে ধরবো? আমরা যে প্রোডাকশনটা মানে যেই কোয়ান্টিটির জন্য প্রোডাকশন করছি সেটা হবে আমার নিউ টোটাল কস্ট, আর এটার ইমিডিয়েট আগেরটা হবে হচ্ছে কি ওল্ড। সো লাইক আমরা 100 ইউনিটস এর জন্য প্রোডাকশনে যাচ্ছিলাম, সো এটার জন্য আমার টোটাল কস্ট কি ছিল? 3600, আর এটার ইমিডিয়েট ইমিডিয়েট যে আপনার টোটাল কস্টটা ছিল সেটা ছিল হচ্ছে 2400 সো আমরা যেটা করব যে যেইটার জন্য বের করছি এখানে 100 ইউনিটস, সেটার থেকে আরেকটা মাইনাস করব ডিভাইডেড বাই একইভাবে নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি। সো এখানে আমার কোয়ান্টিটি হচ্ছে 100 মাইনাস দ্য ওল্ড কোয়ান্টিটি ইজ 0। আমি দুটোকে ডিভাইডেড করে এখানে আসলো হচ্ছে 1200, সেটার অ্যানসার হচ্ছে মার্জিনাল কস্ট 12 পেয়ে গেল। আচ্ছা, একইভাবে আরেকটা ইউনিটের জন্য হিসাব করে দেখাই, যেমন ধরেন আমি যদি 400 ইউনিটস এর জন্য মার্জিনাল কস্ট হিসাব করতাম, তো সেই ক্ষেত্রে আমার নিউ কস্ট হচ্ছে গিয়ে 5600 and the previous total cost was 5100 মাইনাস করলাম divided by new quantity হচ্ছে 400 minus the old quantity is 300, দেখো মার্জিনাল কস্ট। আমরা কি ক্যালকুলেশন গুলো কিছুটা বুঝতে পারছি কিভাবে ক্যালকুলেশন গুলো করছি? ম্যাম মার্জিনাল কস্টটা আরেকটু ম্যাম বুঝেন না, তোমার যদি মার্জিনাল কস্টটা হচ্ছে ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। তো এই ক্ষেত্রে যেটা হবে যে টোটাল কস্টের যে পরিবর্তন হচ্ছে সেটার সাথে যে কোয়ান্টিটি যে পরিবর্তন হলো সেই দুটোকে যদি আমি ডিভাইড করি তাহলেই পাওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা যেটা হয় যে চেঞ্জ ইন টোটাল কস্ট বের করার জন্য আমরা নতুন টোটাল কস্টটা থেকে পুরাতন টোটাল কস্টটাকে মাইনাস করি, ঠিক একইভাবে চেঞ্জ ইন কোয়ান্টিটি বের করার জন্য নতুন কোয়ান্টিটি থেকে ওল্ড কোয়ান্টিটিটাকে মাইনাস করি। ম্যাম এই জায়গায় মানে নতুন টোটাল কস্ট 2400, এটা ম্যাম বুঝলাম না। আচ্ছা, নতুন টোটাল কস্ট 2400 না, যেমন 100 ইউনিটস এর জন্য আমার নতুন টোটাল কস্ট ছিল হচ্ছে এইটা 3600। স্পটলাইট ইউজ করি, এই যে 100 ইউনিটস এর জন্য আমার 3600 ছিল, সেটাই তো লিখেছে। এই যে এটা নিউ টোটাল কস্ট, আর এটা থেকে ইমিডিয়েট যে প্রিভিয়াস ওয়ানটা সেটা হবে আমার ওল্ড টোটাল কস্ট। তো এখানে ওল্ডটা ছিল হচ্ছে 2400। ঠিক একইভাবে নিউ কোয়ান্টিটি হচ্ছে 100, ঠিক ইমিডিয়েট প্রিভিয়াস ওয়ান হচ্ছে 0, সো 100 মাইনাস 0। এভাবে 400 এর জন্য যখন আমি মার্জিনাল কস্ট হিসাব করেছি, দেখেন 3600 ছিল হচ্ছে 400 ইউনিটের টোটাল কস্ট, এন্ড 5100 ছিল এর ইমিডিয়েট আগে যে ইউনিটে ছিল 300 তার টোটাল কস্ট। বুঝতে পারছি, মানে একটা সাথে আরেকটা সম্পর্কিত। নিউ কোয়ান্টিটি হ্যাঁ ঠিক ইমিডিয়েট আগে থেকে আমরা তখন ওল্ড হিসেবে ধরব। ওকে, সো তাহলে আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এখন এটা একটা স্ক্রিনশট নেন, বিকজ আমি এখন হচ্ছে একটা নতুন জিনিস ক্রিয়েট করব, সেটা হচ্ছে ব্রেকআউট রুম ক্রিয়েট করব, এবং আপনাদেরকে আপনারা এখন আছেন হচ্ছেন গিয়ে 24 পার্টিসিপেন্ট, কয়েকজন ওয়েটিং রুমে আছেন, তাদের কাউকে একসেপ্ট করব না। তো 24 পার্টিসিপেন্টকে আমি হচ্ছে গিয়ে 4 জন বা 5 জন করে 5টা ব্রেকআউট রুমে হচ্ছে গিয়ে ভাগ করে দেবো। ব্রেকআউট রুম মনে হয় আপনারা বুঝেন, একটা গ্রুপ ওয়ার্কের মতো আপনাদের দিব, এবং প্রত্যেকটা গ্রুপকে এই যে টেবিলটা যেটা আছে এই টেবিলটা এখন সলভ করতে হবে, এবং এটার জন্য আপনারা হচ্ছেন গিয়ে সময় পাবেন 12 মিনিট, 12 মিনিট সময় পাবেন, কারণ আমার ক্লাস এরপর আর আমি কন্টিনিউ করতে পারবো না, আমার নেক্সট মিটিং এ নেক্সট মিটিং আমাকে জয়েন করতে হবে। বক্সগুলো আছে ম্যাম, বাকি যে বাকি বক্সগুলো আছে এগুলোর হ্যাঁ, এই বাকি বক্সগুলোর ভ্যালুগুলো আপনারা বের করবেন রুমে বসে। সো এটার জন্য আপনারা যে ব্রেকআউট রুমটা ক্রিয়েট করা হবে, সেই ব্রেকআউট রুমে যে বাকি যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে অবশ্যই টেবিলটা ফিল আপ করবে, এবং আপনি চাইলে কম্পিউটারে টাইপ করেও ফিল আপ করতে পারেন, খাতায় লিখেও ফিল আপ করতে পারেন। আমি প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে র্যান্ডমলি একজন বা দুইজনকে বলবো যে এই যে এখন সলভটা করলেন এটার ছবি মেসেঞ্জার গ্রুপে আপলোড দিতে হবে। কাকে বলবো ইউ ডোন্ট নো, এবং আপনার এই অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করে কিন্তু, এবং আপনি কি কাজ করতেছেন ব্রেকআউট রুমে এটা আমি দেখতে পারবো এখান থেকে, আপনি অ্যাক্টিভ আছেন না নাই, কথা বলতেছেন না কাজ করতেছেন কি করতেছেন বলেছেন, এটা বের করা যায়, এটা আমি দেখতে পাবো। যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করে সেখানেও কিন্তু আমি বুঝবো।
তো সবাই এখানে পার্টিসিপেশন করবেন। আমি বলেছিলাম মনে হয় যে এখন থেকে এরকম একটা কিছু ক্লাস অ্যাক্টিভিটিস আমাদের থাকবে, আমি সেটার বেসিসে আমি একটা মার্কিং করবো প্রেজেন্টেশনে, সেটা আমি এখান থেকে আসবো। তো এটার ফার্স্ট পার্ট হিসেবে আজকে আমরা এটাতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ব্রেকআউট রুম ওপেন করে দিলাম, সবাই সবার ব্রেকআউট রুমে জয়েন করে ফেলেন। ব্রেকআউট রুমে কথা আমি একটা প্রবলেম দিছি 12 মিনিট তাড়াতাড়ি কমপ্লিট। ব্রেকআউট রুমে কিন্তু আমি কথা শুনতে পাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমি কথা বলছি। তো ব্রেকআউট রুমে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন আমার সাথে শেয়ার করতে পারবেন। আর যে ছবিটা দিয়েছিলাম বলেছেন যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে, যাতে ওখান থেকে আমি করতে পারি। আমি যদিও স্ক্রিন শেয়ার করে রেখেছি কিন্তু সামহাও আপনাদের সব ব্রেকআউট রুমে ওটা শো করছে না। ওকে, জি ম্যাম, বুঝতে পেরেছি। ওটা এভারেজ ভেরিয়েবল কস্ট। আমি যেটা দেখতে পাচ্ছি ব্রেকআউট রুম 2 তে মাত্র 2 জন পার্টিসিপেন্ট জয়েন করেছেন। জি ম্যাম, আমি আর প্রতীক আছি আর তানজিল ইসলাম আছে, 3 জন আছে ম্যাম। হ্যাঁ, আর বাকি 2 জন হচ্ছেন কি জয়েন করেন নাই। সো তাদের আমি এটা দেখতেই পাচ্ছি। সো যারা যারা জয়েন করছে না তাদের জন্য পানিশমেন্ট হইবে হবে। ঠিক আছে, ওকে ম্যাম, উৎস আমরা আপনাদের আমাদের ব্রেকআউট, হ্যাঁ আপনারা আপনাদের মতো কাজ করেন। আপনাদের রুমে হচ্ছেন কি উৎস আছে এবং মুফরাদ হাসান, ওনারা 2 জন, একজনও জয়েন করেন। এই 2 জনই হচ্ছেন ফাঁকিবাজ। ওকে ম্যাম। ঠিক আছে, ওকে। আচ্ছা প্রতীক, ওকে, সো সবাই হচ্ছেন আবার মেইন রুমে চলে আসবেন, যেটা এখন হবে। তো সবাই মেইন রুমে আসার পর আমার কিছু কোয়ারিজ আছে, আগে এটা বুঝবো, তারপরে হচ্ছে কথা। সো আমি দেখতে পাচ্ছি, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ব্রেকআউট রুম 1 ওয়াজ ওকে, যারা যারা বলেছিলাম সবাই জয়েন করেছেন। হোয়াট হ্যাপেন ইন দ্য ব্রেকআউট রুম 2? আমি এখানে শুধু প্রতীক এন্ড তানজিলকে দেখতে পাচ্ছি। ম্যাম ব্রেকআউটের ডেটের সমস্যা হয়েছে মনে হয়, ও ছিল ফার্স্টের দিকে। আচ্ছা, ব্রেকআউট রুম 3 তে আমি দেখেছি শুধু শাহরিয়ার হোসেন, নুসরাত তাও অনেক পরে জয়েন করেছেন, এন্ড তাজুল ইসলাম। ব্রেকআউট রুম 4 এ আমাকে দেখাচ্ছে হচ্ছে রাসেল আহমেদ, আমিনুল ইসলাম। সিনিয়রুল ইসলাম গ্রুপ ব্রেকআউট 3 তে ছিল, ওর নেটওয়ার্কের সমস্যা ছিল তো পরে বের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। দেন ব্রেকআউট রুম 4 এ যেটা হয়েছে, ব্রেকআউট রুম 4 এ 4 জন কেন, 5 জন ছিল না? আমাদের ফার্স্ট থেকে 4 জন ছিল। জি ম্যাম, 4 জনই ছিল। সো কেমন লাগলো ব্রেকআউট রুম? ভালোই লাগছে। ভালো লাগছে ম্যাম, ভালোই লাগছে, বাট সময়টা কম ছিল। যেটা হবে যে আপনি আমাদের পারি না ম্যাম। আমি সবাইকে অবজার্ভ করতে পারি, ব্রেকআউট রুমে কি কি হচ্ছে এটা পুরোটা অবজার্ভ করা যায়।
ঠিক আছে? তো আমি এটা নিজে অবজার্ভ করতে পারি ব্রেকআউট রুমে কি কি হচ্ছিল। তো আমি এটাও দেখতে পাচ্ছিলাম যে কে কে কাজ করছে, সেটাও দেখা যায়। তো এখন আমি জাস্ট আমার 3টা থেকে মিটিং, আমার আর একদম সময় নেই। সো আমি প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে একজন করে এখন সিলেক্ট করে দিব, যার কাজ হবে গিয়ে এই যে আপনারা যে টেবিলটা সলভ করেছেন উইদিন হাফ এন আওয়ার, যদি সলভ না শেষ হয় উইদিন হাফ এন আওয়ার হচ্ছে কি নেক্সট টেবিলটা সলভ করে হচ্ছে গিয়ে বাকিদেরও হেল্প নিতে হবে অবশ্যই। এটার জন্য পুরো গ্রুপে রেসপন্সিবল, কিন্তু ছবি আপলোড করবেন একজন। সো সে আপলোড করবে, কিন্তু বাকিদেরকে যেমন আমি ব্রেকআউট রুম 1 আমি দেখতে পাচ্ছি সাকিব ছিল, আশিকুল ছিল, ফয়সাল ছিল, মিলন ছিল, সবুজ ছিল। আমি যে কোনো একজনকে বলবো ছবিটা আপলোড করবে, কিন্তু বাকি সবাই তাকে হেল্প করবে এবং সেই ছবিটা আপলোড দিলে ব্রেকআউট রুম 1 এর বাকিরা মার্কস পাবে, আদারওয়াইজ কোনো মার্কস নাই। বিষয়টা অনেক হেল্পফুল দাঁড়াবে। তো ব্রেকআউট রুম 1 থেকে এটা আপলোড করবেন, ছবিটা ওই টেবিলটা সলভ করে আপলোড করবেন হচ্ছে কি সবুজ। ব্রেকআউট রুম 2 থেকে এটা আপলোড করবেন তানজিল। ব্রেকআউট রুম 1 থেকে সবুজ, ব্রেকআউট রুম 2 থেকে এটা তানজিল। ম্যাম ব্রেকআউট রুম 2 তে ম্যাম তানজিলের নেটে সমস্যা ম্যাম, ও তো ঢুকতেই পারতেছে না, আমাদের দুইজনের একজনকে দেন ম্যাম। না, জি ম্যাম, ওর সাথে মাঝখান দিয়ে অফ হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কমিউনিকেট করে একটা ছবি আপলোড করা তো সমস্যা নেই, মেসেঞ্জার গ্রুপে আপলোড করবেন, কথা বলে মেসেঞ্জার গ্রুপে আপলোড করে দিবেন। এইটাই, ছবি আপলোড করার জন্য নেট খুব এখন ভালো লাগবে না। তো ব্রেকআউট রুম 3 তে এটা দিবেন হচ্ছেন শাহরিয়ার। ব্রেকআউট রুম 3 তে এটা শাহরিয়ার। ব্রেকআউট রুম 4 এ হচ্ছে গিয়ে এটা রাসেল, এন্ড ব্রেকআউট রুম 5 এ এটা হচ্ছে মোহাম্মদ আলী আকবর। শুনেছেন? ব্রেকআউট রুম 5 এ মোহাম্মদ আলী আকবর, ব্রেকআউট রুম 4 এ হচ্ছে রাসেল, ব্রেকআউট রুম 3 তে শাহরিয়ার, 2 তে হচ্ছে তানজিল, এন্ড 1 এ হচ্ছেন সবুজ। তো যাদের যাদের নাম বললাম, এখন বাজে 3টা, আমার এখনই মিটিং শুরু হবে, আমি ওখানে চলে যাব। তো 3:30টার মধ্যে ছবিটা মেসেঞ্জার গ্রুপে চলে আসবে সলভ। এটার জন্য আপনি আপনার পুরো গ্রুপের হেল্প নেবেন। যদি গ্রুপ হেল্প না করে সেটা মেসেঞ্জার গ্রুপে লিখবেন, আমার গ্রুপ হেল্প করে এখানে ছবি আপলোড করতে পারলাম না। ছবি আপলোড করে বলে দিবেন আপনি কোন গ্রুপ বিলং করতেন, 1 2 3 অর 5। ম্যাম ঠিক আছে? সরি, আমাকে শেষ করতে হচ্ছে বিকজ আমার এখন এখানে একটা মিটিং আছে। প্রতীক আর তানজিল, তোরা মেসেঞ্জার গ্রুপে কলটা জয়েন কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি তাহলে ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।